আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ ইতিহাসের সামনে। ইউনুসকে যেমন ভালোবাসেন, আমি ডক্টর ইউনূসকে তেমনি ভালোবাসি। আওয়ামী লীগ 1972 সাল থেকে আজ পর্যন্ত একটা পাকিস্তানি এজেন্ট ছাড়া কিচ্ছু ছিল না। ফরহাদ ভাই, আমি প্রথমেই শুনতে চাই আপনার মুখ থেকে যে এই যে গণ অভ্যুত্থান যেটা আমরা বলতেছি, আগস্ট বিপ্লব, এর পেছনে আপনার রাজনৈতিক বুদ্ধিভিত্তিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে অনেকেই বলছেন, এবং আমরা দেখছি আপনার লেখালেখি থেকে শুরু করে আপনার নতুন নতুন চিন্তার হাজিরা থেকে শুরু করে আপনি কাজ করে যাচ্ছেন। তো এই গণ অভ্যুত্থানটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, যদি শুরুতেই বলেন আমার। না, প্রথমত হলো যে এটা তো একটা অসাধারণ ঘটনা, অভূতপূর্ব সব অর্থে। এবং আপনি যদি ভূ রাজনীতির দিক থেকে দেখেন, বিশ্ব ইতিহাসের দিক থেকে দেখেন, স্থানীয় দিক থেকে দেখেন, এটা একেবারে নতুন ধরনের একটা অভূতপূর্ব ঘটনা। এর আগে দিনে ফরাসি বিপ্লব হয়েছে, আপনি ফিউডাল শ্রেণী তার স্থানীয় জাতীয় পর্যায়ে তাকে পরাস্ত কাকে করেছে, আপনার যে ফিউডালকে পরাস্ত করে বুর্জোয়াজি ক্ষমতা এসেছে। এখানে আমরা কিন্তু আরও বড় ঘটনা ঘটা দেখতে পাচ্ছি। সমস্ত এই একটা ফ্যাসিস্ট স্টেট গড়ে তোলা হয়েছে, এটাকে আমরা নিউ লিবারেল ইকোনমি অর্ডার এর মাধ্যমে, এবং গ্লোবাল যে একটা আমেরিকান এক্সেপশনালিজম তার অধীনে আপনি ওয়ার অন টেরর এসের মধ্যে বিভিন্ন রকমভাবে জনগণকে দমন করা, র্যাব তৈরি করা, নানা রকম নির্যাতনের বহু কিছু আপনার পদ্ধতি বের করা, এবং সর্বোপরি দিল্লির যে আপনার যে শাসন, এর মধ্যে আমাদের ছেলেরা একটা করে ফেলতে পারছে। মানে এটা আমি মানে দেখে না আমি অভিভূত, আমি মানে আমার চোখ দিয়ে কান্না চলে এসছে। আপনি 2024-এর নির্বাচনের আগে যদি বলি, 2023-এ মার্চের সময় মানে আপনি ঘোষণা দিয়েছিলেন একটা নতুন ইনসাফ কায়েম কমিটি নামে একটি কমিটি আপনি ঘোষণা দিয়েছিলেন শওকত মাহমুদকে সঙ্গে নিয়ে। আমরা যেতটুকু দেখছি যে এখন যে বৈষম্য বিরোধী আন্দোলন বলতেছে এবং ইনসাফ একই লাইনের একই ধারার কাজ, তো ইনসাফ কায়েম কমিটির কতটুকু ভূমিকা ছিল এখানে? ইনসাফ কমিটি আকারে ছিল না, মূলত ইনসাফ কমিটি একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যদি আমরা কোনোভাবে বিএনপিকে বোঝাতে পারি যে বাংলাদেশের জনগণ মূলত একটা মৌলিক পরিবর্তনের জন্য তৈরি, মানে এটা ছিল আমার দিক থেকে বুঝটা ছিল এটা। এবং সেক্ষেত্রে তারা বারবার ভুল করছেন এবং বারবার পিছিয়ে পড়ছেন। এবং এই পিছিয়ে পড়াটা তাদের হলো যে তারা কখনো রাজনীতিকে প্রাধান্য দেয়নি। তারা সবসময় বলেছে তত্ত্বাবধায়ক সরকার দিন, নির্বাচন দিন, আমরা ক্ষমতায় যাব। মানে জনগণ যে একটা মৌলিক পরিবর্তন চায়, এটা কেন তারা বুঝেন না, এটা এখন আমার কাছে একটা রহস্য হয়ে আছে। আমি তো 7টা কিস্তিতে তাদের একটা পর্যালোচনা করেছি, তাদের সমালোচনা করেছি, কোথায় কোথায় তাদের ভুল, তাদের কী করা দরকার। তারা তো আমাদের কথা শোনেননি, ঠিক আছে না? তো অসুবিধা নেই, এগুলো অতীত, মানে অতীত। আমাদের এখন একসঙ্গে কাজ করতে হবে। আপনি দেখেছেন যে আমি বিএনপিকে মনে করি যে বিএনপি অত্যন্ত বিচক্ষণ একটা পজিশন নিয়েছে। শুরুতে হয়তো কিছুটা বিভ্রান্ত ছিল, কিন্তু এখন যে এই বর্তমান সরকারকে সময় দিতে চাইছে, এবং যদি তারা ভিন্ন কোনো অবস্থান নেয়, তাহলে যে প্রতিবিপ্লবী শক্তি যে শক্তিশালী হয়, আমার ধারণা যে তারা এটা বুঝতে পেরেছে। এবং এই জন্য আমি খালেদা জিয়ার যে তার যে পলিটিক্যাল ইচ্ছা, তার যে বাসনা, যে আমি দীর্ঘকাল তার কাছাকাছি থাকার কারণে আমি বুঝতে পারতাম তিনি কী চাইছেন, এটা তো এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ওঠে দিয়ে ব্যক্ত হলো। মানে বাসনাটা হচ্ছে 72 সংবিধান। উনি 72 সময় তো আমাদের সংবিধান না, তো এটা তো পাকিস্তানের লেখা সংবিধান। একটা মুক্ত দেশের মধ্যে আপনি কি করলেন, আপনি ওই পাকিস্তানি সংবিধান তাদেরকে লিখতে পাঠিয়েছে, তাদেরকে কিন্তু আপনি দিয়ে সংবিধান লেখেন। তো ওরা তো বাংলাদেশের প্রতিনিধি ছিল না, ওরা ছিল পাকিস্তানের প্রতিনিধি। তো আওয়ামী লীগ তার মানে 1972 সাল থেকে আজ পর্যন্ত একটা পাকিস্তানি এজেন্ট ছাড়া কিচ্ছু ছিল না, সিম্পল, লিগালি। কারণ আপনি তো জনগণ যখন একটা দেশ স্বাধীন করেছে, তখন তো আপনি কি করেছেন, আপনি তখন তৎক্ষণাৎ জনগণকে কি বলবেন, তোমরা নির্বাচিত করো তাদেরকে, এমন একটা গণপরিষদ যেখানে আমরা নতুনভাবে গঠনতন্ত্র প্রণয়ন করব। গঠনতন্ত্র, সংবিধান না। সংবিধান শব্দটা কাদের, কলোনিয়াল পাওয়ার সংবিধান রচনা করে, ইন্ডিয়া অ্যাক্ট যেমন। আপনি এটা অ্যাক্ট করলেন, এক দ্বারা আমি কলোনিয়াল শাসক, আমি আমার কলোনাইজ পিপলকে এটা দ্বারা শাসন করব। আর গঠন মানে জনগণ কীরকম রাষ্ট্র চায়, তার আইনি দিক, তার সাংস্কৃতিক দিক, তার বিভিন্ন যে চেতনাগত দিক, এটা জনগণ করে। ফলে আপনি যদি কোনো গঠনতন্ত্র প্রণয়ন পরিষদ, বা তাদেরকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলি, এটা গঠন না করে আওয়ামী লীগ পরিষ্কার পাকিস্তান এই 72 সাল থেকে আজ পর্যন্ত একটা পাকিস্তানি শাসন এখানে কায়েম রেখেছিল। তো এই সংবিধান আমি রাখবো কেন? এটা বহুভাগে চলে যাবো ছিল।
তাহলে আপনি কি মনে করেন বর্তমান যে সরকার আছে এখন, অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা বলছি, তারা কি এই সংবিধান বাদ দিতে পারবেন কিংবা নতুন অবশ্যই সংবিধান পারবে, কি সমস্যা হবে না। অভ্যুত্থান হয়ে গেছে, বাদ দিতে পারবে মানে লাথি মারি ফেলে দেবে, ছিঁড়ে ফেলে দেবে। কেন করেনি আমি তাদের এখানে অভিযুক্ত করছি, কেন করেনি? আমরা কি এই পাকিস্তান আবার ফিরিয়ে পাকিস্তানি সংবিধান আবার কায়েম করার জন্য? আমাদের জনগণ কোথায় বলেছে যে তারা জাতীয়তা বাঙালি জাতীয়তাবাদ চায়? কখন তাদের ইচ্ছা ছিল? আর বাংলাদেশের জনগণ কোথায় বলেছে তার ধর্ম নিরপেক্ষতা চায়? বাংলাদেশ কোথায় বলেছে তারা সমাজতন্ত্র চায়? শেখ মুজিব ছদ্মদের ছিল এগুলো? তো এই সংবিধান ছিল একদিকে পাকিস্তানি, অন্যদিকে ইন্ডিয়ানদের। আসলে কিন্তু সমস্ত কিছু ছিল পাকিস্তানি লিগালি, আর আপনার পলিটিক্যালি ছিল এটা ইন্ডিয়ানদের। ফলে এই সংবিধান কেন তারা এতটা বছর পরে আজকে যখন প্রথম সুযোগ এসলে তারা কেন এটাকে বাতিল করে না, কেন দেখেন ছিঁড়ে ফেলায় না পাবলিক নিয়ে? আমি বারবার বলেছি, ইমিডিয়েটলি ডক্টর ইউনূসকে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে। মানে এই সময় অভ্যুত্থানের পরে যখন তার হাতে যখন জনগণের সার্বভৌম অভিপ্রায়, তিনি কার দ্বারা নির্বাচিত? গণ অভ্যুত্থান যারা করেছে তাদের দ্বারা নির্বাচিত, জনগণ দ্বারা নির্বাচিত। তিনি কি সংবিধান কোনো আপনার কোনো কি বলে নির্বাচন করে আসছে? তিনি সংবিধান অধীনে নিলেন কেন? আপনি তাকে কোন যুক্তিতে বলে, কোন লিগাল বা পলিটিক্যাল যুক্তিতে আপনি তাকে আমরা সংবিধান অধীনে শপথ করাই? কারা করেছে আমি জানতে চাই। যারা করেছে এরা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এই আজকে যে সমস্যাটা এখন কি হতে খেয়াল করেন, লিগ্যাল পার্টটা বোঝা এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত হলো যে সভারেন উইল অফ দ্য পিপল, সেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত এবং সেটা বিজয়ী। ওই অল্পটার সময় তার বিজয় ছিল তার হাতে। তারই প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনূস হচ্ছেন পিপলের সভারেন পাওয়ারের প্রতিনিধি। অতএব তিনি এখন যা কিছু বলেন এটা কিন্তু আইন, ওকে, লিগালি এবং পলিটিক্যালি বোথ। আচ্ছা, এখন এক্ষেত্রে তর্কটা কী করে উকিলরা? এটাকে বলে আমি উকিলি তত্ত্ব বলি। আমি উকিলটা করে প্রতি বিপ্লব করার জন্য তত্ত্বটা তারা দেয়। তারা বলে যে আচ্ছা, তার সংবিধান ছাড়া কি দেশ চলবে? তো আমি তাদেরকে জিজ্ঞাসা করতে, ইংল্যান্ড কী করে চলে? আমি বাংলাদেশে যেসব উকিলরা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, ঠিক আছে, যারা যুক্ত তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আমাকে বুঝায় বলতে হবে ইউকের সংবিধান কী করে চলে। আরও বহু দেশের কোনো সংবিধানই নাই। ফলে সংবিধান বা তথাকথিত আইন সবসময় সমাজে থাকে, সবসময়। এটা সমাজ থেকে কখনো চলে যায় না, উবে যায় না। পার্থক্যটা কি? কোথাও এটা থাকে লিখিত, কোথাও এটা থাকে অলিখিত। তা আমাদের ক্ষেত্রে কি বিপ্লবের পরে অলিখিত সংবিধান, মানে জনগণের অভিপ্রায়টা যার মধ্য দিয়ে মুক্ত হয়ে হাজির ডক্টর ইউনূস, সংবিধান তাকে কেন্দ্র করে জনগণের ইচ্ছাটা আছে, এটাকে এখন অলিখিত রূপে আছে, এটাকে এখন লিখিত রূপে নিতে হবে। এটি হলো কাজ। এই যে ফেজটা, এই ফেজটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। আপনি কি আশা করছেন ওনারা এটা করবেন? আমি জানি না, আমি আমার কথা বলে যাচ্ছি, আমি তো জনগণের পক্ষে কথা বলি না, আমি তো তাদের কেউ প্রতিনিধি না, ঠিক আছে। ওদের এখন যা কিছু আইন আছে আমাদের প্রচলিত, সমস্ত আইন বহাল থাকবে, ওকে, কিন্তু সমস্ত আইন বহাল থাকবে, কিন্তু যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, কেমন সাংঘর্ষিক, ওগুলো বাতিল হয়ে যাবে। এরপরে এর ভিত্তিতে, এই ঘোষণা ভিত্তিতে বিচারপতিরা বিচার চালাবেন, ঘোষণা ভিত্তিতে আদালত চলবে, এই ঘোষণা ভিত্তিতে সমস্ত প্রশাসন চলবে। খুব সিম্পল ব্যাপার। আন্তর্জাতিক তো আইন সবই ঘোষিত আছে, আপনি তার মোটামুটি বই আছে, এক্সপার্ট আছে, কোনো প্রবলেম নেই। একটা বাক্য উচ্চারণের মধ্য দিয়ে তিনি একটা সম্পূর্ণ নতুন ধরনের রাষ্ট্র তিনি কায়েম করতেন, হয়ে যেত ইতিমধ্যে। এরপর তিনি কী করতেন, তার প্রধান প্রায়োরিটি সিকিউরিটি। উনি ইমিডিয়েটলি দ্বিতীয় যেটা করতেন, একটা ইয়ুথ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ইয়ুথ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, তরুণরা যারা এই বিপ্লবটা করে তাকে সামনে এনেছে তাদেরকে তিনি রাখতেন তাদের বিপ্লবী গার্ড হিসেবে, যাতে অভ্যুত্থানকে কেউ কী করতে পারে, নষ্ট করতে, প্রতিবিলি করতে না। তো উনি কী করলেন? উনি কে বলছে যে আপনার এরকম একটা সরকার গঠন করতে? কে বলেছে? কোথায় আছে আমাদের সংবিধানের মধ্যে যে আপনারা অন্তর্বর্তী সরকার করতে পারবেন? উনি তো অবৈধ সরকার। যতক্ষণ পর্যন্ত তিনি তরুণদের এই যে একটা আমাদের কি যে কোনো নাম দিতে পারেন, যে আমাদের জনগণের ইচ্ছা প্রতিরক্ষা কমিটি, কত যে কোনো সুন্দর নাম দিই যারা জনগণ বুঝতে পারে, গণ ইচ্ছা প্রতিরক্ষা কমিটি, তরুণদেরকে তিনি রাষ্ট্র শাসনে তিনি রাখতে চাইছেন না,
তরুণদের তিনি ট্রাফিক পুলিশ বানাতে চান। আমরা কি এত বেকুব? আমরা কি গর্ধব? এটা হবে না। ফলে আমাকে যদি এই কথা আমার মতো বয়সে আমি যদি মৃত্যু ভয় পেতে হবে না, আমি যদি কথা পরিষ্কার না বলি তো আর কে বলবে? এবং যদি তাদের কোনো লিগ্যাল এক্সপার্ট থেকে থাকে, আদালতে যদি থেকে থাকে, আমি খুব আনন্দের সঙ্গে পাবলিকলি তাদের সঙ্গে কথা বলতে রাজি। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমাকে বুঝিয়ে বলেন আপনারা এই সরকার কেন গঠন করলেন, এবং যদি কালকে এর যে ভয়ানক বিপদের ব্যাপারটা আপনি ঢুকিয়ে পড়েছেন। কারণ যদি আজকে ভারত যে তার যে উদ্দেশ্য, ভারত যদি এখানে আন্তর্জাতিকভাবে প্রমাণ করতে পারে, যে চেষ্টাটা তারা করছে, যে শেখ হাসিনা এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারা এই কেন বলেনি? তারা ভেবেছে যে এটা গণ-অভ্যুত্থানের সরকার, ফলে এরকম একটা বিপ্লব, এরকম একটা সরকারই হবে। কিন্তু তারা দেখছে আরে এটা বোকার ওরে এরা, তো এদেরকে আমরা যদি এত বোকা, এদেরকে তো আমরা আবারও ফেলা দিতে পারবো। ফলে তারা বলতেছে, আমি কি জয় কি বলতেছে, শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী বলতেছে না, তা আপনি তার মুখ বন্ধ করবেন কেমনি? এটা আন্তর্জাতিক আইনে তো গ্রহণযোগ্য হবে। এবং শেখ হাসিনা আর্গু কী করছে যে আমি যাবার সময় আমি কিছু বক্তব্য দিতে চেয়েছি, আমার কিছু দিতে দেওয়া হয়নি। ওকে, সো উনি পদত্যাগ করেছেন আন্ডার ডিউরেস। আপনি জোর করে একটা সাংবিধানিকভাবে, ওদের ভাষায় আওয়ামী লীগ আপনার কাছে না হতে পারে, সাংবিধানিকভাবে নির্বাচিত একজন সরকারকে আপনি উৎখাত করেছেন, অভ্যুত্থান করেছেন। আপনি তো আন্তর্জাতিক অপরাধ করেছেন, ঠিক আছে? এরপরে আপনারা আমাদেরকে বললেন, ছাত্রকে বললেন উনি যে পদত্যাগপত্র করেছেন তার কাগজ আছে আমাদের কাছে। তা আমি খুব খোলামানি বিনয়ের সঙ্গে বলে দেখান কোথায়, যদি না দেখাতে পারেন আজকে আপনি দিল্লিকে আপনি ঠেকাবেন কী করে? আপনি এখন পুলিশ আসরে যোগদান করেন, পুলিশ কেন আসে, কোটি কোটি টাকা কামাচ্ছে, আবার আপনার চাকরি দেবেন সে আবার, আপনি কেউ জানতেন না এগুলো একটা হবে, এই প্রতিক্রিয়াগুলো হবে। এবং এই পুলিশটা শেখ হাসিনার পুলিশ, আমি ডাকতেছেন কি জন্য তাদের? ওরা চলে গেছে, ইমিডিয়েটলি পলাতক ঘোষণা করেন, ইমিডিয়েটলি পলাতক ঘোষণা করলে ছেলেদের ট্রেনিং দেন, কারেন্টদের ট্রেনিং দেবেন, সেনাবাহিনীর অধীনে আমাদের ছেলেদের ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন যে কী করে আমাদের এই শৃঙ্খলা বজায় রাখতে হবে। এর ফলে তো আমাদের একটা অত্যন্ত শক্তিশালী জনসম্পদ গড়ে উঠবে অভিজ্ঞতার দ্বারা। ওরা শিখবে, স্কুলে যাচ্ছে, পড়ছে, অভিজ্ঞতার দ্বারা তাদের একটা কি দাঁড়াবে, একটা রাষ্ট্র শাসনের, আপনি বিশৃঙ্খলা দমন করবার, প্রতিবিপ্লব দমন করবার একটা শক্তি। কিন্তু এই সিম্পলি আমরা শুধুমাত্র একটা এই হাতে পাইলে পড়েন। আপনি এখন কী করবেন, 10 জনকে প্রশ্ন ভাগ করে দিচ্ছেন। আপনি যখন কিছু করতে চাইবেন, আপনি যখন স্বরাষ্ট্রের কাছে যাবেন, স্বরাষ্ট্র আপনার পক্ষের লোক কিনা সে আবার ইতিমধ্যে শেখ হাসিনাকে ফোন করে দিচ্ছে কিনা আপনি জানেন না। আপনি পররাষ্ট্রে যাবেন, তারা কী করে আপনি কিছু জানেন না। এইভাবে কি আপনার এই একটা গণ-অভ্যুত্থান পার্টি রাষ্ট্র চলে? প্রতি বিপ্লব যদি আমরা ঠেকাতে চাই, অবিলম্বে ডক্টর ইউনূসের হাতে সমস্ত ক্ষমতা, জনগণের সার্বভৌমকতা পদার্পণ করুন। আপনি আমাদের এখনকার যিনি রাষ্ট্রপতি তাকে অবিলম্বে পদত্যাগ করতে বাধ্য করুন, এবং এর পরবর্তী পদক্ষেপগুলো যেসব আমি বলছি আরও যে যা যা এই আইনগত প্রশাসনিক এগুলো অবিলম্বে বাস্তবায়িত করুন। এটা অপমানজনক যে আপনি ছেলেগুলাকে ট্রাফিক করবেন আর দুটাকে টোকেন রাখবেন দেখাবার জন্য, কুমিরের ছানার মতো, আর আপনি পুরনো রাষ্ট্রটা, পুরনো সংবিধান আপনি বলেন না, এটা আমার কাছে গ্রহণযোগ্য না, এটা কোনোভাবে এটা বিপজ্জনক। এই সরকারের আরও যে মেম্বাররা আছেন, মানে এটা তো অনেকে বলতেছে যে এটা এলিটদের সরকার হয়ে গেছে, কেউ বলতেছেন এনজিওদের সরকার হয়ে গেছে, এই বিষয়টা আপনি ডেফিনেটলি প্রথমত হলো যে আমি সরকারে কে আছে এটা দিয়ে কিন্তু সরকারের চরিত্র বোঝা যায় না, এটা খেয়াল রাখবেন। সরকারে কে আছে, এটা গণ-অভ্যুত্থানের সরকার, এবং গণ-অভ্যুত্থানের সরকার যদি আজকে ডক্টর ইউনূস যদি এই সরকারের প্রধান হতেন তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো না। কেন উঠতো না বলি আপনাকে, উঠতো না, তখন ছাত্ররা ঠিক করতো যে সত্যিকারের মন্ত্রী কে হবে না হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাকে 3টা কম্প্রোমাইজ করতে হয়েছে। একটা তালিকা এসছে সেনাবাহিনীর তরফ থেকে, সেনাবাহিনীর তরফ থেকে মানে পুরনো আওয়ামী লীগের তাদের পছন্দের লোকগুলা আছে। 2 নম্বরটা এসছে ছাত্রদের তরফ থেকে, আর 3 নম্বরটা ডক্টর ইউনূস পছন্দ করেছেন। তো তাকে যদি আমরা আমাদের প্রধান মানি তো অবশ্যই তার পছন্দটা আমাদের পছন্দ হবে, এর তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, ছাত্রদেরটা কি? হ্যাঁ, নিঃসন্দেহে। তো 3য় তালিকায় কী করে আসবে? ঠিক আছে, ওকে। এখন আপনি এভাবে দেখেন কারা ওখানে আছে, এটা দ্বারা কিন্তু আপনি জাস্ট দেখে বলতে পারবেন না এনজিও, কারণ এরা প্রত্যেককে তাদের সহস্র কাজের স্বনামধন্য, ভালো কাজ আছে তাদের, তারা তারা আমাদের সমাজের দেশের কিন্তু সম্পদ। আচ্ছা, কিন্তু যদি ক্লাস আপনি এলিট
ক্লাস রিপ্রেজেন্ট কথা বলেন, এটা তো সত্য কথা। কারণ এখানে তো শ্রমিকের তো কোনো প্রতিনিধি নেই, এখানে তো কৃষকের কোনো প্রতিনিধি নেই, আরও ডেঞ্জারাস সাংবাদিকদের কোনো প্রতিনিধি নেই, আরও ভয়ঙ্কর যে আপনি মিডিয়ার কালচার তাদের কোনো প্রতিনিধি নেই। আপনি তো খালি একটা দিক বলছেন। তাহলে এই সরকারটা তো আসলে উইক। আজকে যে মিডিয়া যে উত্তর দেবে পাল্টা, আমাদের সাংবাদিক, আমাদের দেশের অসম্ভব ভালো ভালো সাংবাদিক আছেন, তারা জানে ইন্ট্রিক্রেসিসগুলো জানে, কই তাদের প্রতিনিধি কেউ নেই। ঠিক আছে, আপনি তো এভাবে করলে তো হবে না। ফলে অবিলম্বে আমি বলবো যে অন্তত এই তিনটা ক্ষেত্রের প্রতিনিধিদের অবিলম্বে অন্তর্গত করা। আমি খুব খুশি হয়েছি শফিক ভাই গেছেন, এগুলি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ। আমি বলি যে খুব, কিন্তু উনি প্রেসিডেন্টের প্রেস, কিন্তু আমাদের একটা মিডিয়া সেল লাগবে বলো পাওয়ারফুল। এরা কারা থাকবে? এটাতে থাকবে ওই সাংবাদিকগুলো যাদেরকে আমি নির্যাতন করেছি না দিন পর্যন্ত। এই সাংবাদিকদের যদি আমি না নিয়ে আসি, আপনি কী করে সরকার চালাবেন? আমি পারবেন সরকার চালাতে? পত্রিকা চালাতে আমি কী করবেন? আপনি আমাকে ৭১ ভেঙে দিবেন, আপনি সময় টেলিভিশন ভেঙে দিবেন, এটা কি আমরা চাই? আমরা তো চাই না। আমরা চাই যে প্রত্যেকটা মিডিয়াগুলো থাকুক, তারা অতীতে কী করেছে এটা ভুলে যায়, আগামী দিনে কী করবে এটা নিয়ে আমরা কথা বলি। এটা কে কাকে দ্বারা এটা সবচেয়ে ভালো সম্ভব, এটা একমাত্র সাংবাদিকরা জানে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 50 জনের সাংবাদিকের একটা তালিকা তৈরি করেছে ছাত্ররা, সেটা প্রেস ক্লাবে জমা দেওয়া হয়েছে যে ওনাদের না, ছাত্ররা কোনো তালিকা করেনি। এটা ছাত্রদের দোষটা পাবেন না, ছাত্ররা ফ্যাসিস্ট না প্লিজ, এটা কিন্তু ফ্যাসিস্টরা করে, এটা কিন্তু ষড়যন্ত্রবাজ যারা ইন্ডিয়ান এরা এগুলোর তালিকা ছড়াচ্ছে। প্লিজ কাউকে ভীত হতে দেবেন না, এটা ভয়ঙ্কর। আমি দেখেছি এসব সেনাবাহিনী এই তালিকা সে তালিকা দিতেছে, এগুলো বলবেন না। এগুলো সবই যখন আসে ক্ষমতা দুর্বল অবস্থায়, সরকার তো সিদ্ধান্ত নিতে পারে না, এসব তালিকা দেয়। একটা লোক আপনাকে অপরাধ করেছে, ভেরি গুড, ঠিক আছে, আপনি অপরাধ করেছে, তো আপনি তাকে তো সোজাতে দেবেন। ক্রিমিনাল ভিন্ন জিনিস, ক্রিমিনালদের প্রতি জনগণের ক্রোধ আছে, ক্রিমিনালদের ব্যাপারে সেটা আলাদা, সেটা যারা করবে, কিন্তু সেই ক্রিমিনালদেরকে ডিল করার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। আপনি তরুণদের বলেছেন রাজাকার, ফলে এই বিপ্লবটা ছিল ডিগনিটিকে প্রতিষ্ঠিত করবার, আত্মমর্যাদা প্রতিষ্ঠা করবার, ব্যক্তির যে অধিকার, তার যে স্বাধীনতা, তাকে পুনঃপ্রতিষ্ঠিত করবার গণ অভ্যুত্থান। এটা কোনো সমাজতান্ত্রিক বিপ্লব না। তো অনেকেই বলতেছেন যে আমেরিকার ব্যাকআপে এই এগুলো যে হালকা, এগুলো ষড়যন্ত্র ব্যাখ্যা। আমি তো আপনাকে ব্যাখ্যা করছি, আমি তো আমার কথা মতো কোনো ষড়যন্ত্র দেখছেন, ক্লিয়ারলি বলছে কে কী করছে, কে কী অবস্থান নিচ্ছে। আপনি আমেরিকার বসাতে অসুবিধা কী যদি আমেরিকা আমার স্বার্থে থাকে? ইন্ডিয়া যদি আজকে এই কথাটা না করে হাসিনাকে ফেরত দিতে, তার আর কনস্পিরেশন না করতো, তো ইন্ডিয়ার সঙ্গে আমার কী ঝগড়া হয়েছে? আমাদের কোনো ঝগড়া করার কিছু নেই। এবং আপনি আপনার একটা ফেসবুক পোস্টে আমি দেখেছি যে আপনি বলেছেন যে যদি বাংলাদেশের কোনো স্থিরতা তৈরি হয়, ইন্ডিয়া টুকরা টুকরা হয়ে যাবে। একই কথা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন এই এনডিটিভির একটা ইন্টারভিউতে, এবং গতকাল দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে এতদিন আমাদের বিজিবি এরা পিঠ দেখাতো, এখন বুক দেখাতে হবে। মানে আমরা একটা এই ধরনের একটা অবস্থান দেখছি। সেই ক্ষেত্রে তাহলে কি বাংলাদেশের ইন্ডিয়ার যে সম্পর্কের যে জায়গাটা, সেটা চেঞ্জ হতে যাচ্ছে আশা করি আমি? দেখুন, দুটো জিনিস আছে এখানে। একটা হচ্ছে ইন্ডিয়া রাষ্ট্র, একটা আর ভারতের জনগণ, ইটস টু ডিফারেন্ট থিং। আমাদেরকে ক্যাম্পেইনে বিভিন্নভাবে আমাদেরকে ভারতের জনগণকে বোঝাতে হবে আমরা ভারতে যে তোমাদের এখনকার তার যে পররাষ্ট্র নীতি, আমরা তার বিরোধী, কিন্তু আমরা ভারত বিরোধী নই। এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে এটা করতে পারি? আমি যদি কোনো কারণে আমার হাতে সিদ্ধান্ত থাকতো, আমি অবিলম্বে আমাদের এই যে আশেপাশের পশ্চিমবাংলা, ত্রিপুরা, মণিপুর, এই যে 7 বোন সিস্টার্স, ইনক্লুডিং সাম আদার কান্ট্রি যা আসতে চায়, আমরা অবিলম্বে বাংলাদেশে একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান করতাম বড় আদান প্রদানের জন্য। এবং কি আমরা তাদের আপত্তির জায়গা, কি তথ্যটা সঠিক, কি তথ্যটা বেঠিক, এটা তাদেরকে তারা নিজেরা এসে দেখতেন। এবং সেই সাংস্কৃতিক জায়গার মধ্যে আমাদের যে কমন স্বার্থ, পশ্চিমবাংলার স্বার্থ, তার সঙ্গে আজকে ত্রিপুরার স্বার্থ। কারণ ত্রিপুরা কিছু যদি এক্সপোর্ট করতে, তাকে বহু জায়গায় ঘুরে যেতে চায়। কেন যেতে হবে? ত্রিপুরাকে তো নিঃসন্দেহে আমরা দিতে চাই যে তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করুক, কিন্তু আপনি চট্টগ্রাম ব্যবহার করবেন, আমাদেরকে কিছু দিবেন না, আর ষড়যন্ত্র করবেন বসে বসে, এটা তোমরা হতে দেবো না। তাহলে আমাদের মৈত্রীর জায়গাটা শক্তি করার পদ্ধতি হচ্ছে যে তাদেরও যারা বুদ্ধিজীবী, তাদেরও যারা বিচক্ষণ মানুষ, তাদেরও যারা বাংলাদেশকে ভালোবাসে, বিশেষ যারা বাংলাভাষী, ঠিক আছে, যাদের মনে বাংলা, তাহলে এদের সঙ্গে তো আমাদের একটা বন্ধুত্ব আমাদের তৈরি করতে হবে অবিলম্বে, সময় তো নেই। যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবার আমরা কিছু ভাষা কিংবা স্লোগানে নতুনত্ব দেখতে পাই, যেটা আমরা যদি উদাহরণস্বরূপ বলি বাংলা ব্লকেট কিংবা লং মার্চ টু ঢাকা, কিংবা আরও যারা এই ধরনের শব্দ
এবং আপনি নিজে বলেছেন যে জেনজি হিসেবে এদেরকে আপনি অপমান করা হয়, এটা যদি একটু ব্যাখ্যা করেন আপনার। প্রথমত জেনজিটা হচ্ছে বিল গেটস এবং কর্পোরেট টার্ম। আজকে আমি ফেসবুকে এটা ব্যাখ্যা দিয়েছি। এটা তারা ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলে মেয়েদের জন্য। তারা মনে করে এরা আসলে কিছু জানে না, কিন্তু এরা যা কিছু করে ওরা এই তাদের ফেসবুক, এই এতটুকু তাদের জগৎ। এবং এরা তথাকথিত স্মার্ট, কারণ ওরা ইমিডিয়েটলি অ্যাকশন চায়, এই ধরনেরটা জেনজির কথা হয়। কিন্তু এটা তো বাংলাদেশের ছেলে তো এরকম না। তো তারা তো একটা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের সঙ্গে যুক্ত। দীর্ঘকাল আমাদের এখানে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট চলেছে, তারপর দীর্ঘকাল আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি। তো জেনজিরা তো বিপ্লব করে না, বিপ্লব করেছে তারাই যারা এই সম্পর্কে জানে, এর স্ট্র্যাটেজিক কৌশল, এর প্রত্যেকটা পদক্ষেপে তারা করেছে, যারা নতুন হিস্ট্রি তৈরি করেছে, ইনোভেটিভ, আরও ফ্যাসিনেটিং তারা। তা আপনি ছোটো করে ফেলছেন। কোথায় জেনজিরা বিপ্লব করছে সারা দুনিয়াতে? আমাকে দেখান তো, এত উদাহরণ দেখান। এরকম একটা ঘটনা ঘটাতে পারছে কোথায়? এরকম একটা ফ্যাসিস্ট শাসককে তাড়িয়ে দিল, দেখান আমাকে, যখন তাদেরকে আমি জেনজি বলি। এরা আরও বিশাল ব্যাপার। এবং বাংলাদেশে ওদের সম্পর্কে যে ধারণা, এটা অত্যন্ত ভুল ধারণা যে তারা রাষ্ট্র চালাতে পারবে না। আপনি এই নেতৃত্বে যারা এই দিয়েছে, আমি তো প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি, শুধু তাই নয়, দীর্ঘকাল তাদের সঙ্গে আমার সম্পর্ক, আমাকে হয়তো তারা ভালোবাসে, দীর্ঘকাল আমি চিন্তা নিয়ে তাকে বিতর্ক করেছে। দে আর ক্যাপেবল টু রান দিস স্টেট। তারা এই বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করতে অত্যন্ত সক্ষম। এরা জেনজি ফেনজি না, এরা বিল গেটস বুঝে না, বুঝেন না? এরা জুকার গাছ বুঝে না। জুকার গাছের ওদের কাছে অস্ত্র মাত্র, এটা বুঝতে পেরেছেন? ক্যাম্পেইনের জন্য অস্ত্র মানে হাতিয়ার ব্যবহার করছেন। সকল রাজনৈতিক দলগুলোর একটাই আকাঙ্ক্ষা, কখন তারা নির্বাচনে যাবে, ভোট দিবে, এরকম একটা পরিবেশ তারা চায়। তারা বিশেষ করে প্রধান যে দল বিএনপি যদি বলি, তারা বলেছে তারা আরও সময় দিবে এই সরকারকে গোছানোর জন্য। আপনি কি মনে করেন এই সরকার আসলে কতটুকু সময় লাগবে তাদের পূর্ণ গোছাতে? এটা আগে থেকে বলা মুশকিল, কিন্তু আপনি ধরেন এক্ষেত্রে একটা নীতিগত কিছু জিনিস আপনি একমত হতে পারেন। প্রথম যে নীতিগত অবস্থানটা আমি যতটুকু জানি, বিএনপি এবং জামাতে ইসলামী অত্যন্ত ভালো পজিশন। জামাতে ইসলামের পজিশন আরও ভালো। মানে জামাতে ইসলামী তো তারা বলে আমরা জনগণের জন্য কাজ করি, তাদের ভালোর জন্য কাজ করি। ফলে এই সরকার যতদিন মধ্যে ভালো কাজ করে আমরা তাদের সঙ্গে থাকবো। আমাদের তো আলাদা ক্ষমতা আমরা ব্যস্ত হয়ে যাইনি। ফলে এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত আমার সঙ্গে আজকে হেফাজতে ইসলামের যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা আছেন, তারাও কথা হয়েছে। তারা বলছে আমরা যেভাবে হোক আমাদের সরকারকে রক্ষা করবো। এটা তো আমরা তো কোনো ইসলামী সরকার চাইছি, এটা তো পাশ্চাত্য, তো এই ভুল ধারণা। ইন্ডিয়ার এই ক্যাম্পেইনটার ভুল ধারণা ওটা। তারা দেখেন আজকে বাংলাদেশে তারা দুটা গুরুত্বপূর্ণ ইসলামিক দল, সবচেয়ে বৃহৎ অর্গানাইজ, একটা হলো পপুলার সাধারণ মানুষের মনে, এবং আর একটা হচ্ছে পলিটিক্যালি অর্গানাইজ, এই দুটো দল। এবং আমি জানি যে আরেকটি দল চরমনের, তাদের যত হয়তো আপনার সমাজটা থাকতে পারে, তারাও তা চাইছে এই সরকার দীর্ঘকাল থাকবে। তাহলে দেখা যাচ্ছে এই সরকারের সে অর্থে চাপ যারা দিচ্ছে, যখনই চাপ দেবেন তখনই আপনি বুঝবেন তার মাথার মধ্যে ভিন্ন মতলব আছে। তুমি কেমন দেশ চাও, জনগণের কাছ থেকে রায় নিতে হবে, ঠিক আছে? এবং এক্সপার্টরা তাদের কথাটায়, তাদের ইচ্ছাটায়, তাদের অভিপ্রায়টাই একটা আইনি ভাষায় তারা সুন্দর করে সারময় করে লিখবে। সংবিধান হবে ম্যাক্সিমাম 16 পাতায়। সংবিধান এখানে আমি দেখছেন না, আমি কি বলেছি, এক কথায় কিন্তু কতগুলো আইন করলাম। আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংঘাতপূর্ণ সকল আইন বাতিল। সিম্পল না? তাহলে সংবিধানটা হতে হবে 16 পাতা। 16 পাতার বেশি সংবিধান মানে এটা বাজে সংবিধান। পরিষ্কার না? আমাদের প্রিন্সিপাল, পিপলের ইচ্ছাটা ব্যক্ত করবেন। একটা হলো কনস্টিটিউশন, আর একটা হচ্ছে ল। ইটস এ ডিফারেন্ট প্রসেস। গঠনতন্ত্র জনগণের ইচ্ছাকে ধারণ করে, আর আইন জনগণের ইচ্ছাকে আইনি ভাষায় বলে, এই তফাৎ। তো গঠনতন্ত্রে আপনি কি কি দেখতে চান, কিংবা আপনার প্রস্তাবনা কি? এক নম্বর চাই ব্যক্তি স্বাধীনতা, হরণ করবার অধিকার রাষ্ট্রের থাকবে না। সেকেন্ডে বলবো রাষ্ট্রের প্রধান দায়িত্ব কি, জান মাল জীবিকা রক্ষা করে। 3 নম্বর কি, আমাদের যত প্রাণ প্রকৃতির যে সকল সম্পদ আমাদের আছে, এই সম্পদে যেন কোনোভাবে বিষাক্ত না হয়। এই সম্পদকে একটা শক্তিশালী অর্থনীতির ভিত্তি হিসেবে রূপান্তরের দায়িত্ব হয়ে যাচ্ছে আমার। ম্যাক্সিমাম 5টা থাকবে, আর কিছু লাগবে না। এরপরে সুপ্রিম কোর্ট কোর্ট কেমনে চলবে, এটার সঙ্গে তো আন্তর্জাতিক করে। এখন পার্লামেন্টারি ফর্ম হবে, প্রেসিডেন্টের ফর্ম হবে, এটা একটা আলোচনার বিষয় হতে পারে। লেটস কিপ ইট ওপেন। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মত নিয়ে তারা তো বলবেন আমরা কী ধরনের ফর্ম আমরা হয়েছে। শেখ মুজিবুর রহমানের মধ্যে আপনার ওই যে ইংল্যান্ডের পার্লামেন্টারি ফর্মকে তিনি পছন্দ করেছিলেন।
এখন পার্লামেন্টারি ফান্ড অতীত অভিজ্ঞতা যদি বলে যে এটা আমাদের জন্য খুব ভালো না, আর এটা ভালো ফর্ম আমাদের থাকা দরকার, এটা পলিটিক্যাল পার্টিকে ছেড়ে দিন, তারা এটা বিচার করো, ঠিক আছে? তো আমাদের আইন উপদেষ্টা জাসিফ নজরুল উনি বলেছেন যে বিগত এই যে আমাদের দেশে গণ অভ্যুত্থানের ফলে যে ছাত্র জনতা মারা গেছে, এই বিচারের জন্য একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম শুরু করা হবে। এই প্রক্রিয়াটা কি খুব সহজ হবে করা? না, উনি ভুল বলছেন। উনি যেটা বলছেন মানে বাংলাদেশের আইনের অধীনে, আমি শুনেছি তার কথা, এটা রং। কারণ বাংলাদেশের আন্তর্জাতিক সংবিধান তো আমি প্রথম বলছি এটা বেআইনি, এই সংবিধানের মধ্যে সরকারও বেআইনি, তা আপনি এই অধীনে কী আইন করবেন? এই বর্তমান সংবিধানের অধীনে আপনি আইন করাটা এর আগে এক্সাম্পল দেখেছি, শেখ হাসিনা দেখিয়েছে আমাদেরকে, প্যারালাল আইন দিয়ে আপনি অন্যায় কাজ করেছেন। কারণ আন্তর্জাতিকভাবে আমরা কি বিতর্কিত হয়েছি যে এটা ন্যায় বিচার হয় নাই, আপনি লোকদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছেন, এটা কিন্তু ন্যায় বিচার হয় নাই। এটা আন্তর্জাতিক আইন তো বলতেছে আমাদের, এটা আমরা করতে পারি না, আমরা কেন এটা করবো? আন্তর্জাতিক আইন তো আছে, আমরা কেন তাকে হেগে পাঠাতে পারবো না? কারণ আমাদের তো ইন্টারন্যাশনাল বন্ধু লাগবে, আমাদের আন্তর্জাতিক বন্ধু লাগবে না? তো আন্তর্জাতিক বন্ধু আমরা কেন এটা করতে? এটা কি আমরা ইন্ডিয়ার সঙ্গে কম্প্রোমাইজ করতেছি? এটা না, না, তার এই প্রস্তাবনাতে আমার সন্দেহ হবে কি এটা কি ইন্ডিয়ার কম্প্রোমাইজ? ভারতে হয়ে যায়, কেন আমরা এটা করতে দেবো? আমরা অবশ্যই আইসিজি তার বিরুদ্ধে মামলা হবে, আর সেই মামলাটা তো ওখানে হতে পারে না। সেই মামলা হওয়ার পাশাপাশি এখানে আবার তার বিচার হতে পারে না ফর আদার ক্রাইমস। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য তার মাজার হচ্ছে, তাতে কি দেশে তার অন্যান্য যেসব ক্রাইম করেছে, চুরি, ডাকাতি, লন্ডারিং, এর কি আইন এখানে হতে পারে না? তো সেটা ভিন্ন ব্যাপার, সে তো আদালত আছে। তো আমি তার এই যে জোড়াতালি তাদের এই পদ্ধতি সমাধান করা, এটাকে আমি অ্যাপ্রুভ করি না। গণ অভ্যুত্থানের পরে আমরা একটা জিনিস দেখি যে বিশেষ করে ওই দিনই গণভবন লুটের যে ঘটনা ঘটেছে এবং এর পরবর্তী সময়ে বিভিন্ন ধ্বংসযোগ্য অগ্নিকাণ্ড এবং বঙ্গবন্ধুর বিভিন্ন মুরাল কিংবা ভাস্কর্য ভাঙা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? কিংবা আমি বলেছি এটা করতে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, কোনো কারণ ছিল না গণভবন ছেড়ে পাহাড় তুলে নেবার। এটা কেন তুলে নেওয়া হলো, আমার প্রশ্ন আছে। এটা এই সিদ্ধান্ত কে দিল যে আপনার গণভবন বা বঙ্গভবন বা আমাদের যেসব জায়গাতে সম্ভাব্য হামলা হতে পারে, এবং সম্ভাব্য হামলা আমাদের জনগণের জন্য না, মব তৈরি করা, এই যারা আমাদের শত্রু তারা এটা করতে পারে, এটা কেন আমরা করতে দিলাম? এটা শ্রীলঙ্কা থেকে আমরা শিখেছি যে কী করে শ্রীলঙ্কা পুরনো সরকারে ফেরত আনা হয়েছে। ওটা তো এই মডেল তো আছে ওদের কাছে। আমি এভাবে দেখি, তো সিম্পল, আমার তো দেখার তো সরল, আমার তো এর মধ্যে কোনো অন্য কিছু না। আপনি কেন করতে দিচ্ছেন? ওখানে যারা সেনাবাহিনীর যে দায়িত্ব ছিল তা থেকে উড্র করলো কি? কার নির্দেশে তারা উড্র করছে? ঠিক না? তো এটা তো বললে হবে না যেখানে আবার লুটপাট হয়েছে। আপনি শেখ মুজিবের 32 নম্বর তার যে মিউজিয়াম আপনি পুড়িয়ে দিয়েছেন। শেখ মুজিবের ঘৃণা থাকতে পারে, তার ওখানে মিউজিয়াম থাকলে কী অসুবিধা? একটা ফ্যাসিস্টকে তো আমরা দেখাতে পারতাম এইরকম করছে। আপনি পুড়তে গেছেন কেন? ওটা পুড়তে গিয়ে আপনি কি রাহুলদের বাড়ি পুড়িয়ে ফেলেছেন জলের গানে, ঠিক আছে? তো তারা প্রথমেই দেখেন, এটাও রাহুলরা ভুল করেছেন, তারা প্রথমে কিন্তু বলেছেন যে এমনভাবে করেছেন যেখানে হিন্দুদের উৎপাট হচ্ছে, তারা একটা ডিসইনফরমেশন ডিসেমিনেট করেছেন। যখন তাদের উপর চাপ এসছে, আপনাদেরকে তো লক্ষ্য করে টার্গেট করে থেকে পড়ায় নেই, তারা আপনারা আগেইগুলো কেন দিয়েছে? তো তখন তারা এরপরে তারা বলছে না আমরা এখন পরিষ্কার করতে চাই, আমরা ওই যেহেতু শেখ মুজিবের ওখানে পড়েছে, আমাদের বাসাটা পেছনে তাই পড়েছে। কিন্তু রাহুল, এটা অন্যায় কাজ করেছেন, এটা ঠিক করেননি। আমরা আপনাকে বাংলাদেশে আমরা ভালোবাসি। আমি যদি আপনার কেউ ছোট অপমান করে, আমি সবার আগে গিয়ে দাঁড়াবো আপনার পাশে। আমি নিজে অসম্ভব ভালোবাসি গান, আমি প্রশ্ন আসে না। আমি সমালোচনা করেছি তার, যে আপনার মাকড় যখন ছিল যে রাহুলদের তাকে যেভাবে তারা তাকে নিয়েছেন, যেহেতু সে ঠিক আছে আর্টিস্ট মানুষ, তার তো আমার মতো পলিটিক্যাল কোনো দরকার নেই। ফলে আমি বিভিন্ন আর্টিস্টদেরকেও বলবো, শিল্পীদেরকেও বলবো, এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। আমাদের যারা সনাতন ধর্মের, ডক্টর ইউনূস কি সুন্দর করে একটা কথা বলেছে, দেখেছেন ঢাকা শহীদে গিয়ে, অসাধারণ সুন্দর বক্তব্য বলেছে। তিনি বলেছে আমরা মানুষ সবার আগে, আপনাদেরকে হিন্দুকে মুসলমানে ভাগ হয়ে যান, এটা তো পারবো না। আমরা তো সকলে একই পরিবারের লোক, এবং এই পরিবারটাকে রক্ষা করতে হবে। এই পরিবারে ঝড়ে বিয়ে থাকতে পারে, আমাদের মেলা সমস্যা আছে, কিন্তু এটা আমাদের পরিবার, এটা আমরা সকলে এটার মধ্যে আছে। তো এই বোধটুকু আমাদের জাগিয়ে তোলা গুরুত্বপূর্ণ। আমাদের প্রায়োরিটি হলো এই যে তথাকথিত প্রোপাগান্ডা চলে, এটাকে প্রতিরোধ করা। যেখানে যেখানে আসলে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এটাকে কড়া হস্তে দমন করা, এবং আমাদের বন্ধুদের সকলকে নিশ্চিত করা যে আমরা এগুলো চাই না।
আপনি ধরুন আজকে এমনকি আওয়ামী লীগের একজন ব্যক্তি, আমি বলছি ডিগনিটি, যত অপরাধ করুক, প্লিজ তাদের হিউম্যান ডিগনিটি এটা ছোট করবেন না। আজকে এটা করলে কালকে কিন্তু আমাদেরই কোনো না কোনো নেতাকে তারা ঠিক একই কাজ করবে। আমাদের বুকের ক্ষতটা বিশাল, এটা খুব সহজেই হিল হবে না, আমাদের মেলা অ্যান্টিবায়োটিক লাগবে। এই সময়টাতে আমাদের অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করতে হবে। মানুষের কোনো ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, এর জন্য কিন্তু আমরা এই বিপ্লব করেছি। হিন্দু সম্প্রদায় বাড়িতে আগুন দিলে কিংবা তাদের প্রার্থনালয়ে ভাঙচুর হইলে জামাত শিবিরের উপরে একটা ট্যাগ লাগানো হয় যে এগুলো জামাত শিবিরের কাজ। এবারও সেম কাজটাই হয়েছে, আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি, দেশের অনেক মিডিয়াও একই খবর আমরা দেখি। তো এই জিনিসটা আসলে কেন ঘটে, মানে এটা কি একটু না, বলবেন? এটা তো ইন্টারন্যাশনালি একটা পাওয়ার কম্পিটিশনের শো। আওয়ামী লীগের তো অল অ্যালং স্ট্র্যাটেজি ছিল বাংলাদেশকে বিভাজিত রাখা। তো এটা তার রাজনৈতিক রণকৌশলের অন্তর্গত। এইটা বলেই সে ক্ষমতা ছিল এতদিন, এটা বলেই সে দিল্লির একচ্ছত্র বা কি বলা যায় একদম সমর্থন কেমন মানে পেয়েছে, সবসময় নির্বিচার সমর্থন পেয়েছে, কাজ করেছে। ঠিক, আপনি যদি বাংলাদেশ হয়েছে 1972, আর এতটা বছর যদি দেখেন তার মধ্যে অধিকাংশ সময় তো আমেরিকা ক্ষমতা ছিল। তো তাদের এই পলিটিক্স তো কাজ করেছে, তো তারা কি পলিটিক্স করবে না? ফলে এটা তো ওয়ার অন টেররের সঙ্গে যুক্ত, মুসলমানদের সঙ্গে। এবং আমাদের বাংলাদেশের সেকুলারদের মধ্যে আছে না এই ভীতি, যে সব কিছুতে জামাতকে টেনে নিয়ে আসা। জামাত সম্পর্কে যদি তাদের আসলে কোনো ভীতি থাকে, অনেস্টলি কোনো ভীতি থাকে, তাহলে তাদের উচিত হয় যে বলা যে ইসলাম না, কিন্তু জামাত ইসলামী তাদের নামটা কেন তারা বদলায়। কারণ আমাদের এই নামটা, এটা আমি জামাতের যারা নেতারা আছে তাদেরকে করজোড়ে বলবো যে আপনারা ভাবেন একটা স্বাধীন জাতি, এই যে এর আগে জামাতের যে ভূমিকাটা ছিল এটা বারবার মনে করিয়ে দেবেন। আপনার নামের কারণে কিন্তু ফিরে আসে এটা আবার। নামটা কিন্তু আপনাকে আপনার শত্রুদেরকে অর্গানাইজ করতে সহায়তা করে, এটা কাউন্টার এফেক্টিভ একটা কাজ হয়। এটা ফুকোর একটা ধারণা, কনসেপ্ট, কাউন্টার এফেক্টস হয়। কাউন্টার এফেক্টসের ফলে শেখ হাসিনা টিকে যায়। আপনি জামাত আছেন, ফলে জামাত বিএনপি লাগায়, ফলে তার পক্ষে রাজনৈতিক শক্তি বৃদ্ধি হয়। আমি জামাতের যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তাদের কাছে আমি করজোড়ে বলবো, এবার তো আমরা একটা দ্বিতীয় বিপ্লব করেছি, এই সুযোগে আপনার নামটা বদলায় ফেলা। আচ্ছা, এই ফরদ ভাই, যেটা হচ্ছে যে যেহেতু এই প্রসঙ্গটা আমরা ছিলাম, যে আমরা বিগত সরকার যে কাজটি তড়িঘড়ি করে করেছিল যে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা, এই ক্ষেত্রে জামাতের এখন সামনের পদ্ধতিগত জায়গা থেকে কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা থেকে তাদের পদক্ষেপ কী হবে আসলে, আপনি কী মনে করেন? যখন এটা ঘোষণা করা হয়েছিল তখন জামাত যে মন্তব্য দিয়েছে এটা ছিল অত্যন্ত সঠিক এবং অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী। তাদের কথা সিম্পলি এরকম, আমরা আইন মেনে চলি, তো নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যাবে, আর তো কিছু করেন না। কিন্তু আমরা দেশকে ভালোবাসি, আমাদের কাজ করতে দিচ্ছেন না, তো না দিলে কী করবো? যখন কাজ করার সুযোগ পাবো তখন করবো। তাহলে এই সরকার তো উচিত যে তথাকথিত এই ধরনের নিষিদ্ধ ব্যাপারটা অবিলম্বে আইন করে তুলে দেওয়া। নিষিদ্ধ আবার কি, প্রত্যেকটা সংগঠনের আইন রাজনীতি করার অধিকার আছে। আপনি কী নিয়ে সে করতে পারবে আর কী নিয়ে সে করতে পারে তার একটা ক্রাইটেরিয়া তাকে দিতে পারে। এই সরকারকে লোকে অ্যাপ্রিসিয়েট করবে যদি তারা বলে, জামাত ইসলামীকে অনুরোধ করে যে আমাদের যখন ক্ষমতা আছে এবার আপনার নামটা বদলেন। ওরা কিন্তু একবারও বলে নাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই। খেয়াল করেছেন? এই যে রাজনৈতিক বিচক্ষণতা আমাদের এই দলগুলোর মধ্যে গড়ে উঠেছে, আমি তাদেরকে সেলুট জানাই। এটা খুবই দূরদর্শী চিন্তা যে আমরা দেশ আগে এবং দেশটাকে যখন গঠন করতে যাব, এই দেশকে গঠন করতে গেলে আমার যে ইসলামের যে তার দার্শনিক যে ভিত্তি, ফাউন্ডেশন, আজকে মক্কা বিজয়ের মধ্য দিয়ে যে পলিটিক্যাল ফিলোসফিক্যাল আপনার কী বলে ঘোষণা রয়েছে, তো আমরা এটাকে আমাদের ভাষা যাতে পাশ্চাত্য আমাদের ভালো বুঝতে পারে। সৌদি আরবের ইসলামই একমাত্র ইসলাম না, ইরানের ইসলাম একমাত্র ইসলাম না, তুরানের ইসলাম একমাত্র ইসলাম না, বাংলাদেশের ইসলাম একমাত্র ইসলাম, এবং সেখানে মাওলানা ভাসানী আছে। তার একটা ইসলাম ছিল, তিনি ভারী সুন্দর করে তার ইসলামকে তিনি ব্যাখ্যা করতেন কি, আমি একটা রাষ্ট্র চাই, এটা হবে পালনবাদী রাষ্ট্র। সুইট, শুনতে তো ভালো লাগে। মাওলানা আসলে ক্রিটিক করতেছিলেন কেমন
টমাস হবসের কনসেপশন অফ দ্য স্টেট। হবসের কনসেপ্ট অফ দ্য স্টেট হলো সিকিউরিটি স্টেট, আর মাওলানা বলতেছেন আমি একটা সিকিউরিটি স্টেট চাই না, আমি এমন একটা রেস চাই যেখানে আমার আল্লাহ যেহেতু সকল জীবের প্রতিপালন করে, সেখানে তিনি হিন্দু মুসলমান ভেদ করে না, ঠিক আছে, আস্তিক নাস্তিক ভেদ করে না, সকলেরই পালনের দায়িত্ব তাই। আর আমার রাষ্ট্র এরকম হবে। দেখছেন অলরেডি ইসলামী রাষ্ট্র এসে গেছে। বলার দরকার আছে নাকি ইসলামী রাষ্ট্র? দরকার তো নেই। এই যে গণ অভ্যুত্থান, তো এর তো নিশ্চয়ই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ভুল ছিল, তো আপনার যদি একটু সহজ করে বলেন ওদের ভুলগুলো আসলে কি কি ভুল ছিল যে কারণে ওদের এরকম পতন হইল? আওয়ামী লীগ সরকারকে আমি যখন ফ্যাসিস্ট বলি, তাহলে তার মধ্যে যে ফ্যাসিজমটা, এই যে পপুলিজমের উপর ভিত্তি করে যে ফ্যাসিজম গড়ে উঠেছিল, এটা যে দুর্বল ঠুনকা, এটা তার মাথার মধ্যে ছিল না। কারণ আমরা দীর্ঘকাল ধরে এই ফ্যাসিজমের ক্রিটিক করছি, বাকশাল থেকে হাসিনার ফ্যাসিজম করেছে, ধীরে ধীরে পিপলকে এডুকেট করেছে। তাহলে এই এডুকেশনের, পলিটিক্যাল এডুকেশন যে এরকম একটা পরিস্থিতিতে যেতে পারে, এটা সে অনুমান করতে পারেনি। আমাদেরকে হিউমিলেট করেছে, অপমান করেছে, কিন্তু পলিটিক্যাল এডুকেশন তো সমাজের বিশাল তরুণ একটা অংশ পেয়ে গেছে, এটা সে ধরতে পারে না, বুঝে নেই। সে মনে করছে তার থ্রেটটা আসতেছে জামাত থেকে কিংবা বিএনপি থেকে। দেওয়ার রং, এটা হচ্ছে এক নম্বর। সেকেন্ডলি হলো যে আপনি যখন ডক্টর ইউনূসের সঙ্গে পার্সোনাল কনফ্লিক্টে গেছেন অযথা, অপ্রয়োজন, এবং ইউনূস নোবেল পুরস্কার পাচ্ছে, আপনি নোবেল পুরস্কার পেতে চান, এই যে হাস্যকর ব্যাপার, এটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনালি আইসোলেট হয়ে গেছেন। ঠিক আছে, এটা 2 নম্বর কারণ। 3 নম্বর হলো ছাত্রদের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক তাদের যে চিন্তা, তাদের যে রাজনৈতিক কৌশল, এটার শক্তি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, যেটা একদিনে তৈরি হয়নি। এটা দীর্ঘকালব্যাপী, ধীরে ধীরে ব্যর্থতা থেকে একটা ব্যর্থতা, আবার সেখান থেকে শেখা, একটা ব্যর্থতা আবার সেখান থেকে শেখা, সেখান থেকে এটা গড়ে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থা থেকে তাদের আসলে সংশোধন করে আবার ফিরে আসার সম্ভাবনা আছে কিনা তাদের, কিংবা ফিরে আসলেও তাদের আসলে কোন নীতিতে ফিরে আসা উচিত? দেখুন, আমি তো একটু ভিন্ন ধরনের মানুষ। আমি মানুষে বিশ্বাস করি, এটা সংশোধনের ব্যাপার না। যখনই সিস্টেমটা আমরা শক্ত করে দেখব এবং এই শক্ত ব্যবস্থার সুফল যখন আওয়ামী লীগ নিজেও দেখবে, তাহলে ওদের অনেকের মধ্যে পরিবর্তন হবে না কেন? কিন্তু একটা হলো যে যারা ক্রিমিনাল কাজ করেছে, একটা ন্যায় বিচার হতে হবে। এই ক্ষেত্রে যদি আমাকে প্রশ্ন করে, আমি যে প্রস্তাবনা দেব, আমি বলি অবিলম্বে বিচারের আগে আমরা নেলসন ম্যান্ডেলার স্ট্র্যাটেজিটা একটু ভাবি, কেমন? ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন, তাহলে সত্যটা পাবো। তার ফলে আমি বিনয়ের সঙ্গে বলবো চিন্তা করতে আমরা একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করতে পারি কিনা, যাতে আমরা আওয়ামী লীগের যারা আছেন, নেতারা আছেন, ভুল করেছেন, আসলে আমরা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনে অনেস্টলি আমরা যাই। সেই ভুলটা কিছু হতে পারে আইনের ফলে, যে আইন ছিল, সেই ভুলটা কিছু হতে পারে রাষ্ট্র সম্পর্কে আমার ধারণার ত্রুটির জন্য, নানান কারণে ভুল হতে পারে, অজ্ঞতা থেকেও হতে পারে। ঠিক আছে না? মানুষ তো ভুল করে, আমি বলছি না মানুষ ক্ষমা করে দেব, এবং আমি একতরফা বিচারের পক্ষপাতী না কখনো। আমি তো নেলসন ম্যান্ডেলার লোক। আফ্রিকাতে যারা এত বড় বিরাট ঘটনা তারা ঘটেছে, সেই সাউথ আফ্রিকা যখন প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে, ঠিক আছে, রেসিজম, কাস্টিজম, ঠিক আছে, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের সবচেয়ে ভালো দিক কি জানেন? ভালো দিকটা হচ্ছে আমরা সত্যটা জানব, সত্যটা জানবো। সত্য যদি আমি জানি, তখনই কিন্তু জাস্টিস হয়। সত্য যখন আমি জানি না, তখন আপনাকে আপাত দৃষ্টিতে যতই এটাকে মনে হয় ঠিক মতো শাস্তি দিলাম, ওটা কিন্তু শাস্তি হয় না। তো আমি করজোড়ে সকলের কাছে বিনয় জানাবো, আসুন আমরা একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের কথা ভাবি এবং আওয়ামী লীগকে নিশ্চিত করি, তারা যেন মনে বল পায় যে আমরা একটা মব জাস্টিসের কাছে তাদেরকে ছেড়ে দেবো না। ফলে তাদের উচিত হবে কোনোভাবেই আমাদের এই বর্তমানে সরকারকে দুর্বল করা তাদের পক্ষে যাবে না। এটা করলে একটা গৃহযুদ্ধের দিকে যাবে। যাদেরকে ধরা হয়েছে বা যারা গ্রেফতার হবেন বা যারা মনে করেন যে তারা অপরাধ করেছেন এবং তারা ন্যায় বিচার পাবেন না, তাদের অবশ্যই এই ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের অধীনে এনে আমরা বিচারও করব, ট্রুথ
জানবো এবং বাংলাদেশের ইতিহাসও এর সঙ্গে লেখা হয়ে যাবে এবং আমরা ক্ষতটাকে দ্রুত বেগে কমিয়ে আনতে পারবো। ফরহাদ ভাই, আপনার আরেকটা প্রসঙ্গ একটু আলাপ করি যে এই উপদেষ্টা পরিষদে আপনার পরিবারেও একজন সদস্য আছেন, Right. আমরা জানি। এটা নিয়ে কি কোনো সমালোচনার মুখোমুখি পড়তে হচ্ছে আপনার? কেন পারবো? আমি ভিন্ন লোক। আচ্ছা। ডক্টর ইউনূস বা আমাদের ছাত্ররা যদি তাকে চায়, আমার তো কিছু বলার নেই। হোয়াট আই টু সে ইন্ডিপেন্ডেন্ট। আমার পরিবার না, তার নাম ফরিদ আক্তার। জি। তিনি ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি। তার নিজের অবদানে, তিনি নিজের গুণে ওখানে আছেন এবং তিনি জানেন আমার রাজনৈতিক বিশ্বাস কি। তিনি কখনো তো এই সময় বলেন এই আপনি এটা বলতে পারবেন না, ঠিক আছে? তিনি তো চাননি। তিনি তাকে যে দায়িত্ব ডক্টর ইউনূস দেবেন এটা করবেন, কারণ তিনি ইউনূসকে যেমন ভালোবাসেন, আমি ডক্টর ইউনূসকে তেমনি ভালোবাসি। নয়া কৃষি আন্দোলন নামে আপনার একটি কার্যক্রম আছে, তো এইটা নিয়ে এখন একটু শুনতে চাই, এটার বর্তমান অবস্থা কি, কিংবা খুব ভালো ইনশাআল্লাহ, আচ্ছা, খুব ভালো। এখন আপনারা কি করছেন, কোন পর্যায়ে নিয়ে কাজ করছেন? আমাদের তো প্রায় 3 লক্ষ কৃষক পরিবার নিয়ে আমরা কাজ করি এবং আমরা ইতিমধ্যে আমরা এক একটা পর্যায়ে এগিয়েছি, এক একটা পর্যায়ে বেরিয়ে গেছি। এখন যেহেতু আমাদের নিজস্ব সরকার, যদি আমরা সক্ষম হই, তাহলে এই কৃষকদেরকে নিয়ে আমরা অনেক বড় কাজ করতে পারি। ডক্টর ইউনূস, আমি জানি যে তিনি চিন্তা করেন এগুলো, কারণ তিনি তো গরিবদের নিয়ে কাজ করেন। ফলে অতি সহজে তাকে আমরা অনেক কথা বোঝাতে পারবো, শোনাতে পারবো। এবং আমরা এদের মূল কাজটা হচ্ছে, আমরা যেটা দেখিয়েছি সেটা হলো যে সার এবং কীটনাশক ব্যবহার ছাড়া নয়া কৃষির যে নীতি, 10টা নীতি, এটার দ্বারা উৎপাদন 2.5 থেকে 3 গুণ বাড়া যায়। খেয়াল করেন, তাহলে আমাদের খাদ্য সার্বভৌমত্ব অর্জনের ক্ষেত্রে কৃষিকে আমরা অগ্রাধিকার দেব, কিন্তু তথাকথিত মডার্ন কৃষি না, যেটা ক্ষতিকর। কারণ আমার যে রিসোর্স, এই রিসোর্স এবং আমার যে নীতি, এটা এত ইম্পর্টেন্ট যে যাতে আমি খুব দ্রুত বেগে অনেক কিছু সমস্যার সমাধান করতে। আমি যদি একটু উদাহরণ দিলে বুঝি, আজকে ডিটেল আলোচনা করার সমস্যা নেই। ধরুন, আপনি যদি এই ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য নদীতে না দেন, আপনি যদি বিষ ব্যবহার না করেন, তাহলে আমাদের প্রোটিন সোর্স আমরা মাছ থেকে পেতে পারি। এমনি চাষ লাগবে না, এমনি হয়ে যাবে। নদী ব্যবস্থাপনা, নদীকে বিশুদ্ধ রাখা এবং কম্পালসারি যদি জলমহালগুলো আপনি উদ্ধার করে একে যদি স্থানীয় কমিটি হাতে আপনি দেন, যে নীতি করে দেন যে তুমি করতে পারবে, কিন্তু স্থানীয় প্রজাতির মাছ তুমি নষ্ট করতে পারবে না, স্থানীয় প্রজাতির বাইরে তুমি কিছু করতে পারবে না, অ্যাগ্রো ইকোলজিক্যাল বা যেটাকে আমরা বলি অ্যাকোয়াটিক ইকোলজি, এটাকে রক্ষা করে 2.5 থেকে 3 গুণ যে মাছ উৎপাদন করা যায়, এটা তুমি করবে। এটা করার টেকনোলজি আছে, হাইলি ডেভেলপ। কারণ মডার্ন এগ্রিকালচারকে আজকাল কেউই কিন্তু মডার্ন বলে না, এটা পশ্চাৎপদ, ওল্ড ফ্যাশন এগ্রিকালচার। তাহলে এখনকার বায়োলজিক্যাল সায়েন্সে বিশাল বিপ্লব ঘটে গেছে। ফলে সেখান থেকে নতুন প্রিন্সিপাল, যেটা কৃষকের উপযোগী, আমার ছোট কৃষকের উপযোগী, তাদেরকে দিয়ে এটা আমি করব। আমি ছোটোখাটো উদাহরণ দিই আপনাকে, আর একটা উদাহরণ দিই, ক্লাসিক্যাল, লোকের সহজ মানুষ বুঝবে, কারণ টেকনিক্যাল কথা বুঝবে না। আপনি ক্যানাডিয়ানদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এসে কী করলেন, এবং ডাস্টের কাছ থেকে আপনি ইন্ডাস্ট্রিয়াল পোলট্রি বানালেন, বিষাক্ত লোকের স্বাস্থ্য ক্ষতি হয়েছে। এবং রাস্তা খালি এখন ক্যান্সার, এবং রাস্তা খালি আপনার কি ড্রাগ স্টোর। এটা কেন করছেন? দরকার তো ছিল না। আমাদের মেয়েদের যদি আপনি অ্যাগ্রো ইকোলজিক্যাল স্মল ফার্মিং হাউসহোল্ড গড়ে তোলেন এবং প্রপারলি গ্রামগুলোকে গড়ে তুলুন অ্যাগ্রো ইকোলজিক্যাল প্রিন্সিপালের ভিত্তিতে, যেখানে মেয়েরা ডিম তৈরি করবে, কি মুরগি করবে, এবং তার বিপণনের ব্যবস্থা সরকার করে দেয়। আমি জানতে চাচ্ছিলাম যে এখন নিশ্চয়ই আপনার গান কিংবা কবিতা লেখার সময় হয়ে ওঠে না, কিংবা হয় কিনা আমি জানি। কিছু কিছু চেষ্টা তো করি, একেবারে তো করি না। কবিতা তো লিখি, গানও লিখি মাঝে মধ্যে। আচ্ছা, তো এই গণ অভ্যুত্থানে আমরা দেখি যে আপনার একটা কবিতা বেশ ভাইরাল হয়েছে, অনেকেই শেয়ার দিয়েছেন। সেই কবিতাটার কয়েকটা লাইন যদি আপনার মুখ থেকে শুনতে পারি আমরা। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ ইতিহাসের সামনে, আমার কাঁধে দিয়েছ স্টেনগান, কোমর বন্ধে কার্তুজ, আঙ্গুল ভর্তি ট্রিগার, বারুদে বিস্ফোরণে উৎকর্ণ আমার শ্রুতি, আমার দৃষ্টিতে ভবিষ্যৎ, আমি সেই ভবিষ্যতের দিকে নিশানা তাক করে উঠে দাঁড়িয়েছি। আমার গন্তব্য ফুটে উঠছে প্রতিটি রাস্তায়,
প্রতিটি রাজপথে, প্রতিটি আইল্যান্ডে মোড়ে মোড়ে টকবক করে উঠছে লাল ঝান্ডা। তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ পরিবর্তনের সামনে। আমার আর ফেরার উপায় নেই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।